আব্বু ছেলে বউকে দেখতে চান? মেয়ে বেশ কিউট, কিন্তু মেয়ের মা আরও বেশি কিউট, তবে শাশুমায়ের মতো না। মোর্তাজা আলী স্ত্রীর পানে তাকায়, গম্ভীর মুখে রমণীকে দেখে হেসে বলে, সুসীমা, তোমার শাশুড়ি তো কোটিতে একটা। তার কিউটনেস, রুটনেস, যেটাই বলো, একদম রসে ডুবো রসগোল্লার মতো মিষ্টি। শশী ওহো সরে গিয়ে ওঠে, মিটমিট করে হাসে, কারণ আর চোখে বাবা ও মা উভয়কে দেখে নেয়। আশ্চর্য, তার লজ্জা পাচ্ছে কেন? লজ্জায় কান ভারী হয়ে আসছে, কি এক জ্বালা। সে উক্ত স্থান থেকে প্রস্থানের কথা ভেবে এক পা এগোয়, তবে তার আগে কুঞ্জকে কোলে নিয়ে কণিকা বেগম ঘরে চলে যায় স্বাভাবিক ভঙ্গিতে। মোর্তাজ আলীও পিছু ছোটে, তার দুষ্টামি সুরে গলাও ভেসে আসে। কনক, তুমি কি লজ্জা পেলে? আশ্চর্য, আমি কি বাচ্চাদের সামনে সেরকম কিছু বলেছি নাকি? আর কিছু শোনা যায় না, তবে শশী সোফায় বসে কান খাড়া করে শোনার চেষ্টা অব্যাহত রাখে। একটু বেঁকে সোফায় কোণঠাসা হয়ে উকি দিতে চায়। শাশুড়ি মা নিশ্চয়ই এখন শ্বশুর মশাইকে মিষ্টি মিষ্টি করে বকবে, ভাবতেও একটু মজা পায়। আহা, কি রোমান্টিক সিন! কানন ধপাস করে শশীর পাশে বসে। শশীর লজ্জারা জানালে দিয়ে লাফিয়ে চলে যায়, দুহাতে তার ব্যক্তিগত লোকটার বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখে। শের, শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের এই দারুণ কেমিস্ট্রি দেখে আমার না কেমন যেন প্রেম প্রেম পাচ্ছে। কারণ চোখ পাকিয়ে এমনভাবে তাকালো যেন এখনই ধ্বংস করে দেবে। ঝটকায় শশীকে ছাড়িয়ে ঘরের দিকে ছুটতে থাকে। শাশুড়ি মা নিশ্চয়ই জন্মের পর নারী কেটে চোখে ছোঁয়ায়নি, তাই না? তাই তো লজ্জার লটাও নেই। লজ্জা নামক মেঘের আস্তরণ পড়ুক নির্লজ্জ চাঁদের উপর। শশী ভেঙচি কেটে টেবিলের উপর থাকা শপিং ব্যাগগুলো খুলে দেখে। কয়েকটা বেনারসি ও জামদানি শাড়ি, আরেকটা ব্যাগে পায়জামা পাঞ্জাবি সেট, আরেকটা ব্যাগে হরেক রকম বাচ্চাদের খেলনা, যেখানে পুতুল থেকে ব্যাট বল সবই আছে। কুঞ্জকে বিছানায় শুয়ে দিয়ে কণিকা বেগম এলোমেলো বিছানা গুছিয়ে নেয়। লাগেজটা বিছানা থেকে নামিয়ে এক কোণায় রেখে এলোমেলো কাপড় গুছিয়ে আলমারিতে তুলে রাখে। মোর্তাজা আলী বিছানায় বসে আছে রিল্যাক্সড মোডে, নজর তার ওই রাগিনী মনোহরণীতে নিবদ্ধ। ওই কাজল টানা রাগি রাগি চাহনিতে যখন তাকে শাসায়, সেই সময় তার সৌন্দর্যে আকৃষ্ট হয় সে। সেই যুগ যুগ আগের এক কাহিনী। এক কিশোরীর ছাগলের পিঠে লাঠি দিয়ে আঘাত করছিল। ছাগলটা বারবার তার দিকে তেড়ে ফুড়ে আসছিল, চৌকান্না শিং তাক করে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠছিল। হাতের সামনে একটা বাঁশের কুঞ্চি দিয়ে আত্মরক্ষার পথ বেছে নিয়েছিল। এতেই কিশোরীর তোপের মুখে পড়ে মোর্তাজ। তার হাত থেকে কুঞ্চিটা কেড়ে নিয়ে তার হাঁটুর বরাবর দুটো লাগিয়ে রাগের ক্ষোভে ফুঁসে কিশোরী মেয়ে বলে, কুত্তার সাও তোর সাহস হয় কেমনে মোর ময়নার মায়েরে পিঠাস? এইটা দিয়া পিড়াইয়া ছাল তুলুম, তুই খাড়া খালি। বলে আবারও বাঁশের কুঞ্চিটা নিয়ে তেড়ে ফুড়ে আসে কিশোরী। মোর্তাজ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। দু এক পা পিছিয়ে গেলেও তার পলক্ষীর নজর ওই মায়াবী আলোয় আলোকিত কিশোরীর পানে। লাল ফিতেই বাঁধা মোটা জোড়া বেনুনি দুই কাঁধ থেকে নেমে কোমর ছড়িয়েছে। তেল চিটচিটে মাথায়, কপাল বরাবর সিথি, মোটা কাজলে টানা বড় বড় আখি যুগল যেন চঞ্চলা ভীতু হরিণী। তবে আখি যুগ্নে ভয়ের ছিটে ফোটাও নেই। রাগী সুরে তাকে হুমকি দিয়ে চলেছে অনবরত। মেয়েটার কথা বুঝতে তার অসুবিধা হচ্ছে একটু একটু। ময়নার মাটা কে? সে চাইলে মেয়েটার হাত থেকে কঞ্চিটা কেড়ে ধমক দিয়ে সিধে করে দিতে পারে। কত বড় সাহস! তাকে প্রহার করলো যেই ভাবা সেই কাজ। সে গলা খাকারি দিয়ে থমকে বলে, এই তোর মেয়ে, তোমার সাহস তো কম না? আমাকে প্রহার করছো, তার উপর তুই তোকারি করছো। বেয়াদব কোথাকার! জানো আমি কে? একদম জেলে পুরে দেব তোমার 14 গোষ্ঠীকে। আর কে এই ময়নার মা? তেজস্বী কিশোরী এবার ভীত চোখে চায়। পুলিশি ভয় কার না আছে? গাঁও গ্রামে ছোট বাচ্চাকেও পুলিশের ভয় দেখালে তিতে ওষুধ ঠক ঠক করে গিলে নেয়। কিশোরী ঠক গিলে ছাগলের কাছে যায়। ছাগলের গলার রশি এক প্রান্তে গাছের সাথে বাঁধা ছিল, সেটা খুলে কিশোরী ভোদর। মোর্তাজ হাজারবার পিছু ডেকেও থামাতে পারেনি ভীতু হরিণীকে। পরে আফসোস করেছে হাজারবার, কি দরকার ছিল ভয় দেখানোর।
পরপর 3 দিন উক্ত স্থান উক্ত গায়ে চিরুনি অভিযান চালিয়েও মেয়েটাকে খুঁজে পায়নি। চলচ্চিত্রের মতো কোনো প্রকার মিরাক্কেলও ঘটেনি তার জীবনে। তবে সে অদ্ভুত এক ভণ্ড কাজ করেছিল। প্রোগ্রামে বাচ্চাদের মেয়েদের লিস্ট করে অনুদান হিসাবে এমন প্রচারণা করে পুরো গ্রামের প্রত্যেক বাড়িতে তল্লাশি চালানোর পরিকল্পনা করেছিল। 3-4 বাড়ি ঘোরার পরে কাঙ্ক্ষিত রমণীর খোঁজ পেয়েছিল। ক্যাপ মাস্ক পরিহিত থাকায় রমণীটি অবশ্য তাকে চিনতে পায়নি। এর পরবর্তী দেখাটা বিয়ের পরই সম্পন্ন হয়। প্রথম লজ্জায় পড়েছিল। বাল্য বিবাহ নামক অপরাধবোধ ঘুরে খাচ্ছিল। তবে এইটুকু আশা ছিল, উক্ত গায়ে এর থেকেও ছোট মেয়েরা বিয়ে শাদী করে বাচ্চা সামলায়। সে না করলেও অন্য কেউ ফুলটাকে ছিঁড়ে নিয়ে যেত নিজ আঙ্গিনায়। যদি অযত্নে ফুলটা মূর্ছা যেত, সে না হয় যত্নে রাখবে। সে কতটুকু যত্ন রেখেছে জানে না। তবে ফুলটা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাকে ছাড়া শ্বাস নেওয়াটাও যে দুর্ধর্ষ। হঠাৎ উদ্ভট শব্দে মোর্তাজালি ভাবনার সাগরে সাতটি কিনারায় উঠে আসে। সম্মুখে মধ্যবয়স্ক নারিকায়া দেখে ব্যঙ্গ সুরে বলল, কনক, তুমি বুড়ে হলো কবে? এই তো তেল চিটচিটে চুলে লাল ফিতে বেঁধে বেনি করে আমার সাথে ঝগড়া করছিলে। কণিকা বেগম হাতে থাকা জুতোর প্যাকেট ঠাস করে ফ্লোরে ফেলে দেয়। বিরক্তিকর চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় বুড়ি হলাম? এখনো কচি খুকি আমি, কিন্তু দুর্ভাগ্যবশত তোর চোখে ছানি পড়েছে বুড়ো তরমুজ। মোর্তাজালির চোখ কপালে। তুই তোকারি শুনেও খারাপ লাগলো না। এ যেন সেই কিশোরী মেয়েটা। সে উঠে আসে। রাগিনীর রাগ বিরক্তিকে ভূতি উড়িয়ে দিল। এগিয়ে এসে কাপা কাপা হাতে চোয়াল ধরে গালে চুমু এঁকে দিয়ে বলে, আমি তো সেটাই বলি, তুমি এখনো সেই পঞ্চদশী। কি এই রূপের রহস্য কনক? কণিকা বেগম ক্ষণপলের জন্য থমকায়। দমকা হয়। ভেসে বেড়ানো তনুমন যেন অস্থিরতায় ছেয়ে যায়। শুকনো ঢোক গিলে নজর ঝুঁকায়। নব্য কিশলয়ের ন্যায় চিবুক গলা ছুঁয়ে যায়। গোধূলি লগনের লাল আভা ছড়িয়ে পড়ে কপাল জোড়ায়। মোর্তাজ আলী হেসে ওঠেন শব্দহীন। সেই হাসিতে রমণী লজ্জা পেল কি? ছুটে যায় বেলকুনিতে। পিছু হতে হাসির কলকাকলিতে মুখর পরিবেশ। কণিকা বেগম লাজুক হাসে। সেই কিশোরীর পধুয়ার ন্যায় আঁচলে রাঙা মুখ লুকায়। হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করতেই মুখোপই হতে আঁচল সরিয়ে পাশের বাড়ির বেলকুনিতে তাকায়। তাদের ফ্ল্যাট থেকে ভালোই দূরে এক বেলকুনিতে নজর আসে। কেউ একজন দাঁড়িয়ে আছে পকেটে হাত গুটিয়ে। অস্পষ্ট হলেও বুঝতে পারে লোকটা এদিকেই তাকিয়ে। কণিকা বেগমের খটকা লাগে। এ কি সেই দূরবীনের আড়ালে থাকা লোক? কে উনি? আগে তো কখনো দেখেনি সে। যাই হোক, তার কি, থাক না কিছু পাতা রহস্যময়। সব রহস্যর জট খুলতে নেই। কেউ আড়ালে থাকতে চাইলে আড়ালে রাখাই উত্তম। সে সরে আসবে। পেছন থেকে কেউ জাপটে নেয় আলগোছে। কণিকা বেগমের চোখের আকার বড় হয়। মোর্তাজালি ফিসফিসে গুনগুন শব্দ করে বলে, তুমি আমার সোনা পাখি, আদর সোহাগ রাখি, একলা ফেলে চলে গেলে। অবশেষে কণিকা বেগমের নাওর যাত্রা শুরু হয়। অপরাহ বেলায় সূর্যের তেজস্বী ভাব কমে এসেছে বিধায় তারা তাদের গন্তব্য স্থলের উদ্দেশ্যে বেরোয়। দুটো লাগেজ সহ একটা বড়সড় ব্যাগ আরও কিছু পোটলা পুটলি বেঁধে গাড়িতে তোলা হয়। সকলের থেকে বিদায় নেওয়া শেষ। কুঞ্জ গাড়িতে উঠে বিরক্ত মুখে জানালা দিয়ে উকি দিচ্ছে। মাঝে মধ্যে বিরক্ত সুরে হাঁক ছাড়ছে জলদি করার জন্য, কিন্তু কেউ আসার নাম নিচ্ছে না। বেচারা বেজায় বিরক্ত হয়ে সিটে গাল ফুলিয়ে বসে। চোখের কালো চশমাটা খুলে বুক পকেটে ঝুলিয়ে নেয়। মাথায় সাহেবি টুপি খুলে ছুঁড়ে মারে। ওদিকে কণিকা বেগম উপস্থিত সবার থেকে বিদায় নিয়ে শাশুড়ি পাশে দাঁড়ায়। নম্র ভদ্র ভঙ্গিতে বলে, আম্মা, যেতে অনুরোধ করেছিলাম, কিন্তু আপনি তো গরিবের ঘরে পা দিবেন না। সে যাই হোক, নিজের খেয়াল রাখবেন, সাবধানে চলাফেরা করবেন। আসছি। আসছি বললেও কণিকা বেগম সেখানেই দাঁড়িয়ে। পাটা যেন কিছু একটার জন্য আটকে গেল। মনে হলো তার কিছু বলা উচিত, কিন্তু কি সেটাও বুঝতে পারল না। তিনি মনে করার চেষ্টা করেন। কুলসুম বেগম পানের পিক ফেলে তার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, তোর বাপের বাড়ি যাওয়ানের শখ নাই আমার। তোর সাবধানে যাস, বেটাটার খেয়াল রাখিস। অসুখে না পড়লেই, আবার পড়লে তোর বুইরাকালের নামই যাওয়ার আমি ছুটামু।
আচ্ছা, খেয়াল রাখবো। আসি আম্মা। এবার খানিকটা হাসার চেষ্টা করে বলে কণিকা বেগম। কুলসুম বেগম সন্দেহভাজন চোখে চায়। এত তেলা তেলা আচরণ তার সুবিধা ঠেকছে না। সে আর চোখে তাকিয়ে সন্দেহের সুরে বলে ওঠে, তোর হাবভাব ভালো ঠেকতেছে না ছোট বউ, কিছু কইবি? কণিকা বেগম রোবটের ন্যায় উপর নিচ মাথা নাড়ল। কুলসুম বেগম কিছু বলবেন, তবে এর আগে কণিকা বেগমের কাণ্ডে মূর্তি বনে যায়। এমনটা যে কখনো হয়নি, আজই প্রথম। কণিকা বেগম শাশুড়িকে জড়িয়ে ধরে শান্ত অথচ দুর্বল কণ্ঠে আওড়ায়, অনেক বেয়াদবি করেছি আপনার সাথে আম্মা, আমাকে ক্ষমা করবেন। এই দুটো বাক্যই, আর কিছুই বলতে পারল না সে। অথচ অনেক কিছুই বলা ছিল তার। চোখ যুগ্ন বড় বড় করে নোনা জল আটকানোর প্রয়াস করে যায়। কুলসুম বেগমকে ছেড়ে গলা খাকারি দিয়ে বলে, আপনিও চাইলে ক্ষমা চাইতে পারেন আম্মা, যদিও আমি কোনো কিছুই মনে রাখিনি। কুলসুম বেগমের মুখখানা কালো হয়ে যায়। হ্যাঁ না কিছুই প্রত্যুত্তর করলেন না, হনহনিয়ে চলে যায়। মমতাজ বেগম মায়ের প্রস্থান দেখে কণিকার উদ্দেশ্যে কিছু বলবেন, কণিকা তার মুখের কথা কেড়ে নিয়ে বলেন, আপা, আপনাকেও বলছি, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমার চোখে দেখবেন। আসছি, কারণের খেয়াল রাখবেন। মমতাজ বেগম কঠিন কিছু বলতে উদ্যত হয়, তবে কণিকার হাস্যোজ্জ্বল মুখটা দেখে বলতে পারল না। থমথমে ভাব বজায় রেখে বলে, সাবধানে যাবে, কুঞ্জকে চোখে চোখে রেখো, কুকুরে নামতে দিবে না। শশী বউ আর মুরতাজের খেয়াল রেখো, সাথে নিজেরও। উত্তরে কণিকা বেগম স্বল্প হাসেন, ঘাড় উঁচিয়ে 3 তলার মেন ফটকের পানে তাকান। বাড়ির আঙ্গিনাটাও ভালোভাবেই দেখে নেই। মমতাজ বেগম পাশের দণ্ডায়মান পারভিন বেগম মিষ্টি থেকেও বিদায় নেই হাস্যোজ্জ্বল মুখে। মেহেরের মাথায় হাত বুলিয়ে আবারও তাদের সাথে যাবার নিমন্ত্রণ করে। মেহেরের যাওয়ার ইচ্ছে শতভাগ থাকলেও পরীক্ষার জন্য যাওয়ার ইচ্ছে মাটিতে পুঁতে দিতে হয়। কণিকা বেগম হেসে বলেন, পরীক্ষা শেষ হোক তোমার, আবারও যাব। ফারদিন, মিহির, ওদের বলো আমি ওদের কথা স্মরণ করেছি। বলে ফারিনকে কোলে নিয়ে আদর করে দেয়। ফারিন দাদির গলা জড়িয়ে বলে, ছোট দাদুল, আমার জন্য এখান থেকে পুতুল আনো, মাটির রঙিন পুতুল। আচ্ছা? আচ্ছা, আনবো, অনেকগুলো আনবো। সাবধানে থেকো ফারিন সোনা। ফারিন মিষ্টি এসে সায় জানালো। ওদিকে গাড়ি থেকে কুঞ্জর অধৈর্যের গলা আবারও ভেসে আসে। হ্যাঁ, যেতে হবে না কারো, এখানেই থাকো। এখনো টাটা বাই শেষ হলো না তোমাদের? ওদিকে মামারা ওয়েট করছে না, মামির হাঁসের মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে না? কণিকা বেগম ফারিনকে নামিয়ে দিয়ে এগিয়ে আসে। শশী ও মুরতাজ আলীকে তাড়াতে গাড়িতে ওঠার জন্য। শশী কাননের পাশে দাঁড়িয়ে সালোয়ার স্যুটের সাথে হিজাব বেঁধেছে, নিজস্ব গাড়িতেই যাবে। বোরকা পয়নি কাননের উদ্দেশ্যে ছোট্ট করে বলে, শের, সাবধানে থেকো। তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র চোখের সামনেই রেখেছি। তবুও না পেলে ফোন করবে, মেজাজ দেখিয়ে ছুড়োছুড়ি করো না। আসছি। তুমিও সাবধানে থেকো, বাবা মায়ের খেয়াল রেখো, আর রাতে পুচকুকে তোমার কাছেই রেখো, মশা যেন না কামড়াতে পারে। কাননের কথাই শশী মাথা নেড়ে মিষ্টি হেসে গাড়িতে ওঠে। মোরতাজ আলীও ফ্রন্ট সিটে উঠে যায়। কণিকা বেগম ছেলের হাত ধরে স্নেহ ঢেলে আদুরে স্বরে বলে, আব্বা, সাবধানে থাকবি, রান্নাঘরে যাবি না ভুলেও। 2 দিন পারবি না, আবার এখানে এসে খেয়ে যাস। আমি সব বলে দিয়েছি, আর শীঘ্রই চলে আসিস, আমি অপেক্ষায় থাকবো। কানন ভদ্র ছেলের মতো মাথা নাড়ি মাকে আশ্বস্ত করে গাড়িতে বসিয়ে দেয়। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়েছে। কণিকা বেগমের ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে ওঠে অজানা ভয়ে। কেমন অশুভ সুর ভেসে আসে কর্ণগহ্বরে। সে গাড়ির জানালা খুলে মাথা বের করে আবারও পিছু ফিরে যায়। তিক্ত নয়নে দেখে নাই আপন সংসার। সেই শুরু থেকে সবটা যেন চোখের পাতায় ভেসে আসে। শ্বশুর ও স্বামী নামক লোকটার সাথে এ বাড়ি পদার্পণ। নানান চড়াই উতরাই সবই ক্ষণে ক্ষণে উকি দিল শীতের পাতায়। কাননকে প্রথমবারের মতো কোলে নেওয়ার অনুভূতিটা বড্ড মিষ্টি ছিল। এতটা আনন্দ অনুভূতি জীবনে কখনো হয়নি, কুঞ্জের বেলায়ও না। তবে কাননের প্রতি তার অনেকগুলো যেন বুকের মাঝখানটাই হুল ফুটিয়ে দিল। ইস, ছেলেটার আহ্লাদি শখটা পূরণ করতে পারেনি। কতটা নিষ্ঠুর পাষণ্ড মাসে। তবে
তবে সে শখের ছোটবেলাটা ফিরিয়ে দিতে না পারলেও বড়বেলায় নিজ সবটা দিয়ে আদর করবেন। শুধু জড়তাটা কাটিয়ে নেওয়ার পালা। কুঞ্জকে আর 5টা বাচ্চার মতোই সোহাগে আহ্লাদে মুড়িয়ে নিতে চান। স্বামী নামক লোকটার সাথেও আরেকটু সখ্যতা তুলে শেষবেলায় মন খুলে গল্পটার ইতি টানবেন। তার সাথে হাতে হাত রেখে নদীর তীরে হাঁটবেন গোধূলি বেলায়। একজোড়া নাতনির সাথে খেলবেন, শশী বউয়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করবেন। আর আর কত কিছু বাকি এই ছোট্ট পাতায় লেখার, অথচ মনটা অধরা শুয়ে বিষণ্ণ রাতের অন্ধকার। গাড়ি গেট দিয়ে বেরোবে, কারণ লম্বা লম্বা পা ফেলে ছুটে আসে। ড্রাইভার ভিউ মিররে সেটা লক্ষ্য করে স্পিড কমিয়ে নেয়, কারণ মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মাথা বের করছো কেন আম্মু? ভিতরে যাও। কণিকা বেগম হেসে ছেলের দিকে তাকায়। ভেতরে তো ঢুকলোই না, আর একটু বেরিয়ে ছেলের গালে হাত রেখে বলে, আব্বা, আপনি আমার জীবনের সবচেয়ে সুখকর অনুভূতি। আপনি আমার নৈরাশ্যের এক টুকরো আশা। আপনি আধার তরের এক টুকরো আলোক ছটা। কানন পকেটে হাত পুড়িয়ে দাঁড়িয়ে গাড়িটা শাসা করে চলে যায় চোখের বাইরে। মায়ের কথাগুলো তার কানে বাজছে এখনও। বুকটা প্রসন্নতায় ভরে উঠল কি, নাকি কোথাও একটু অস্থিরতার ক্ষতচিহ্ন সৃষ্টি হলো। দিবানিশির মেলা বন্ধনে বেঁধে রাখা হয়েছে ধরচিকে। ভানু উদাস বদনে অন্তিম প্রহরে হেলে আছে। অল্প সময়ে ডুবে যাবে অন্ধকার টটিনের বুকে। উড়ে বেড়ানো বিহঙ্গের দল নীরের খোঁজে ছোটে। গাড়ির সুর তুলে ছুটে চলে পিচঢালা রাস্তায় রাস্তায়। কণিকা বেগম আদোখোলা জানালার পানে তাকিয়ে আছে। কোলে ঘুমন্ত ছেলে ঘুমের বাচ্চাটাকে টেনে তুলে রেডি করে এনেছে। অধরা ঘুম গাড়িতে ওঠার পরপরই আবারও নিতিয়ে দিচ্ছে চঞ্চলা দেহটাকে। মায়ের উষ্ণতায় শান্তির ঘুমে অবচেতন তোতা পাখি। কণিকা বেগম ক্ষণে ক্ষণে ছেলের মুখে চুমু দেন, গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করেন। ব্যাপারখানা শশী মুর্তাজালি ভালোভাবেই খেয়াল করেন। তাছাড়া কণিকা বেগমের চোখে মুখে কেমন অস্থিরতার ছাপ। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভিতরে কুলকুলিয়ে ঘামছে সে। ঢকে ঢকে পানি পান করছে ক্ষণে ক্ষণে। ফ্রন্ট সিটে বসা মুর্তাজালি আর চুপ থাকেন না, পিছু ফিরে জিজ্ঞেস করেন, কনক, আর ইউ ওকে? অস্থির লাগছে তোমাকে? শরীর খারাপ লাগছে? গাড়ি থামাবো? কণিকা বেগম শুকনো কাঠরূপ কণ্ঠনালী আবারও পানি পান করে ভিজিয়ে নেয়। ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে। আমি ঠিক আছি। আসলে এতদিন পরে বাড়ি যাচ্ছি তো, ভাই দুটোকে দেখবো। অতিরিক্ত উত্তেজনা, অস্থির লাগছে একটু। মুর্তাজালি স্মিত হেসে বলে, কনক, শান্ত হও। মঞ্জুর থেকেও বেশি ছটফট করছো। দেখবে তো তোমার ভাইকে? পৌঁছে শালা দুটোকে সামনে বসিয়ে দেখো। শশী, ওর কপালে হাত রেখে তাপমাত্রা করো তো। শশী শ্বশুরের আদেশ মোতাবেক কাজ করে। তাপমাত্রা তো ঠিকই আছে। সে শাশুড়ির এক হাত আঁকড়ে ধরে মুঠোয় ভরে, ঘামে ভিজে চিটচিটে। সে হেসে বলে, আম্মা উত্তেজিত হবেন না। আপনি তখন শের সাহেবকে কত সুন্দর করে বললেন আপনি কত ভালো মা। ওদিকে আমার মা ঝাড়ু দিয়ে পিটিয়ে বলে আমি নাকি তার হাড় মাংস চিবিয়ে খেতে দুনিয়ায় এসেছি। বলে রক্ত চোষা মশা তুই। কানের কাছে প্যান প্যান করে বিরক্ত করিস, রক্তটাও চুষে নিস, উপরন্ত চুলকানি। আম্মা বিশ্বাস করেন, একটু গুরুত্ব দেয় না। নিজের বাড়ি কাজের বেটি সকিনা হয়ে থেকেছি। আপনাদের কাছে আজন্ম কৃতজ্ঞ থাকবো সকিনারে এত ভালোবাসা দিয়ে ঘরে তুলছেন। বলেই ন্যাকি সুরে কান্না শুরু করে। কণিকা বেগম বিরক্তিকর চোখে তাকায়, তবে তার ওষ্ঠপুটে হাসিরা পলক ফেলতে চায়। শশী ঠাসখানা একখানা চুমু দেয় শাশুড়ি মায়ের দাগহীন ফর্সা মসৃণ গালে। লাজুক হেসে বলে, আম্মা আই লাভ ইউ। একটু হাসেন না। কণিকা বেগম থমথমে মুখে তাকায়, চোখ রাঙাতে যায়, তবে শত চেষ্টা করেও কঠোরতার রেশ ধরে রাখতে পারে না। সিটে গা এলিয়ে গা কাঁপিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে তার গাল চোপা ব্যথা হবার উপক্রম। চোখে জমে উঠেছে নোনা জল। এ মেয়েটাও না, তার হাতে শক্ত করে একটা মায়ের খাবে একদিন। শশী হাঁ করে তাকিয়ে থাকে। এত ভালোভাবে নম্রতা বজায় রেখেও হাসা যায়? সে হাসলে তো মনে হবে ছোটোখাটো টন্নটো বয়ে গেল। আশেপাশে কেউ থাকলে হয়তো বা মনে মনে খিস্তি দিতে ভুলে না।
অথচ শাশুমা হাসলো, মনে হলো সিনেমার নায়িকা নায়ককে আকর্ষণ করতে মিষ্টি সুরে খিলখিলিয়ে হাসছে। সে আর চোখে শ্বশুর মশাইয়ের দিকে তাকায়, মৃদু কেশে বলে, আব্বু, মুখে মশা মাছি সহ পুরো জঙ্গল ঢুকে যাবে। মুর্তাজালি ভারী অপ্রস্তুত হয়ে পড়ে ছেলের বউ সহ ড্রাইভারের সামনে। ছেলের বউ তো ঘরের লোক, তবে ড্রাইভার বেটা মিটমিটিয়ে হাসছে। তিনি জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে। কণিকা বেগম হাসি থামিয়ে নিয়েছে, শশীর দিকে তাকিয়ে বলে, লেবু টু শশীবু। অফিসে 3তলা ভবনে স্টাফদের ভিড়ে এক ভদ্রলোক বসে আছে, চিন্তিত বদনে। হাতে তার চায়ের কাপ, ক্ষণে ক্ষণে চায়ের কাপে রুক্ষ অধ ছুঁয়ে যায়। বাম দক্ষ হাতের আঙ্গুলে কিবোর্ডে নিত্যছন্দে তাল মেলাচ্ছে। চোখের কালো খয়েরি প্রেমের চশমাটা নাকের ডগায় এসে পড়েছে। শেরতাজালি কানুন চায়ের কাপ ডেস্কটপে রেখে চশমাটা খুলে রেখে দিল ডেস্কটপের উপর। 10 আঙ্গুলের দারুণ মেলবন্ধনে কাজ খতম করে স্বস্তির শ্বাস ফেলে। শীতল চা এক চুমুকে সাবার করে উঠবে। শম্পা নামক রমণীর আগমনে আবারও বসে কাজের ব্যস্ততা দেখায়, তবে লাভের লাভ কিছুই হয় না। মেয়েটা তার ডেস্কটপেই এসে চিপকে দাঁড়ায়। আশেপাশে কলিগদের বাঁকা নজরের শিকার হয় কানন। বিরক্ত এসে ভিড় জমায় আগত মহিলার ওপর। তবে বসের বিয়ে বলে কথা, বিরক্ত দেখানোর প্রশ্নই আসে না। তবে ভাব জমানোর কথাও ভাবতে পায় না। সে গম্ভীর গলায় বলে, কিছু বলবেন মিস? আসলে কাজটা কমপ্লিট করতে হবে। শম্পা নামক মহিলাটি কাজ সমান চুলে হাত বুলিয়ে বলে, করো শেরতাজ, আমি তো তোমাকে বিরক্ত করছি না, বরং হেল্প লাগলে বলতে পারো। আর তাছাড়া তোমার ছুটি কনফার্ম করে দিতে পারি। কানন দাঁতে দাঁত চেপে হাসার চেষ্টা করে জবাবে বলে, নো নিড মিস। এই কথায় কথায় মিস ম্যাম বলা বন্ধ করো শেরতাজ। আমরা একসাথে কাজ করি, কলিগ একে অপরের। ইউ ক্যান কল মি শম্পা, নট মিস। কানন প্রত্যুত্তরে কিছু বলবে, তার ফোনটা সুর তুলে বেজে ওঠে টুংটাং। কানন উকি দিয়ে দেখে স্ক্রিনে বাবার হাস্যোজ্জ্বল ছবি ভাসছে। পৌঁছে গেছে নিশ্চয়। সে হাসি মুখে কল তুলে শম্পার উদ্দেশ্যে বলে, ম্যাম, আপনি বসের পিএ, আমি একজন জুনিয়র স্টাফ। কতটা তফাৎ আমাদের। নাম ধরে ডাকা মোটেই শোভা দেয় না, তবে আপনি বললে আপা বলে ডাকতে পারি। হাস্যোজ্জ্বল মুখে বলে কানন কলের ছুতেই উঠে চলে যায়। শম্পা বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে থাকে। তাকে কি আপা টাইপ মনে হয়? গোধূলি লগ্ন পেরিয়ে ধরিত্রী অন্ধকারে হাতছানি দেয়। ব্যস্ত রাস্তায় ছুটে চলা যানবাহনের অভাব নেই। সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি চলমান, তারই পেছনে একটা কালো রঙের প্রাইভেট কার গতিতে চলছে। গন্তব্যস্থলে পৌঁছানোর বড্ড তাড়াজি। ড্রাইভার কম্পয়মান হাতে ড্রাইভিং করছে। নিঃশ্বাসের আওয়াজ ভারী তার। ঘন ঘন ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নেওয়ার বৃথা চেষ্টা তার। কপাল পেয়ে গড়িয়ে পড়ছে সেদো জল। প্রথমবারের মতো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে। আর্তনাদে গমগমে ভাব বিরাজমান শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে। গাড়ির ফ্রন্ট সিটে বসে শশী। ঠোঁট চেপে বিড়বিড় করে বিপদের দোয়া পড়ছে অনবরত। চোখ বেয়ে অঝরে অশ্রুর বিসর্জন। তার কোলে বসে কুঞ্জ কাঁদছে মামা ডেকে। পেছনে ছুটতে ছটফট করে। শশীর শক্ত বাঁধনে আটকে রাখে তাকে। হিজাবের বর্ধিতাংশ দিয়ে বাচ্চাটার কপাল চেপে ধরে রাখে। হালকা গোলাপি রঙের হিজাব রক্তিম কৃষ্ণচূড়ায় পরিণত হয়ে আছে। সেদিকে তাকালে শশীর হাত পা হিম হয়ে আসে। মাথার ভেতর ভো ভো শব্দ হয়, কানগাল গরম হয়ে আসে। পেটের ভেতর মুচড়িয়ে ওঠে। ঠিকরে বেরিয়ে আসতে চাই। শশী ফুপিয়ে ওঠে ক্ষণে ক্ষণে। ছটফটে কুঞ্জকে বুকে জড়িয়ে ধরে শান্ত করার অভিপ্রায়ে কুঞ্জ দুর্বল গলায় মাকে ডাকে আর কাঁদে হু হু করে। ঘন ঘন শ্বাস টানায়, বুকটা অস্বাভাবিক মাত্রায় ওঠানামা করছে, যেন কোনো হাঁপানি রোগী দম নেওয়ার জন্য ছটফট করছে, কিন্তু দম নিতে পারছে না। এক পর্যায়ে কণ্ঠনালী দিয়ে শব্দ বেরোতে চায় না, হাঁ করে শ্বাস টানে। শশীকালে আলতোভাবে চাপড় মেরে ডেকে যায় অনবরত। মিত্তাজ কুঞ্জ নিবিড় চোখে চায়, হাঁ করে রাখা অষ্টপুট চেপে নাক টেনে উল্টায়। দুর্বল ছোট্ট শরীর আর পারে না, নেতিয়ে হেলে পড়ে শশীর বুকে। শশী আগলে ধরে ঢোক গিলে নিচু স্বরে বলে, পুচু, এই পুচু, চোখ খোলো ভাইটি, এই তো এসে পড়েছি হাসপাতালে।
সব ঠিক হয়ে যাবে তো পুচু। কম্পয়মান ভেজা চোখ নিপু নিপু প্রদীপের মতো ক্ষীণ আলো ছড়িয়ে জ্বলে উঠল। আবারও বুঝে গেল। শশী এবার চাপ আসরে গুমগিয়ে কেঁদে উঠল। পেছন ফিরে কোন সুরে ডাকে, আব্বু কথা বলছে না পুচু। তার আকুলতায় জর্ণ কণ্ঠ শ্রবণ ইন্দিয়ে ঠেকলো, প্রতি উত্তর করল না মুর্তাজালি। গম্ভীর সুরে নতমুখী হয়ে বসে তিনি, তার ধ্যান জ্ঞান সবটাই সহধর্মিনের নিষ্প্রভ নীল মুখটার উপর, যে তার কোলে মাথা রেখে শুয়ে আছে। শুয়ে নয়, অবচৈতন্য অবস্থায়। জখমিত মুখটায় ছোপ ছোপ রক্ত বের হয়ে আসছে। এক চোখের কোণে রক্ত জমাট বেঁধে নীলচে রং ক্রমশই গাঢ় হচ্ছে। তিনি আরেকটু ঝুঁকে ছোট্ট শ্বাস ফেলে রুক্ষ সূক্ষ্ম অধর ছুঁয়ে দেয় ললাটে। খানিকটা সময় সেখানে অতিবাহিত করে মাথা উপরে তোলেন। শান্ত চোখে অবলোকন করে সুতির ওড়নাটা রক্তে ভিজে জবজবে। মুখটা আবারও যেন থমকে যায়। অনেক কষ্টে ঢোক গিলে আরেকটু যত্ন সহকারে আগলে নেয়। রক্তিম অস্বাভাবিক রকমের শান্ত মলিন চোখ জলে বাড়িধারার পূর্বাভাস দিয়ে যায়, কিন্তু মুহূর্তের পরে বাড়িধারা মুখ ফিরিয়ে নেয়। কান্না অত সহজে যারা কাঁদতে জানে তারা মানুষ হিসেবে সুখী। যারা কাঁদতে পারে না, দুঃখ কষ্ট মনে পুষে রাখে, তাদের কাছে সুখপাত্র খুবই দুর্বল বস্তু। মুর্তাজালির ভয় হয় দৃঢ় বাঁধন ছিন্ন না হয়। এত বছরের ভালোবাসার মানুষটি তাকে ফাঁকি দিয়ে অন্যত্র না স্থায়ী হয়। এমনটি হলে সে শ্বাস নেবে কীভাবে? তিনি আবারও অধর ছুঁয়ে দেয় সহধর্মিনীর ললাটে। গলায় জ্বর এনে বলে ওঠে, মুহিব, গাড়ির জোরে টানতে বললাম না, ফার্স্ট। মুহিব যেন চমকে ওঠে। মিররে একবার পেছনে দেখে নিয়ে গাড়ির বেগ বাড়িয়ে দেয়। পাশের মেয়ের বয়সী শশীকে কোমল সুরে বলে, কুঞ্জ, বাবারে ডাকো মা, এটা ওটা বলে জাগিয়ে রাখো, জ্ঞান না হারায়। শশী মাথা নেড়ে সম্মতি জানালো। ঢোক গিলে ডাকতে নিবে কেমন যেন কথা আটকে আসে। কান্নারা গলা পাকি টিকে বেরিয়ে আসতে চায়। কম্পয়মান হাত পা যেন নেতিয়ে যায়। মুখটা যেন চৌচির হয়ে আছে। খাকা করে ওঠে হাহাকারে, হারানো সুর গিয়ে যায় শ্রবণ ইন্দিয়ে। শশী নিজেকে শাসি, তবুও দুর্বল সত্তাকে টেনে হিসে দাঁড় করিয়ে ডাকে, এই পুচু সোনা ভাই, দেখি তাকাও। শশী বউ ডাকছি তো, শুনতে পারছো না? পুচু তাকাও না। কাজ দেয় না তার ব্যাকুল হৃদয়ের আর্তনাদ। মোরতাজ কুঞ্জ চোখ খুলে না। শশী শক্ত করে বুকে চেপে কেঁদে কেঁদে ডাকে। মোর্তাজালি একবার চোখ তুলে তাদের দেখে আবার নতমুখে স্ত্রীর পানে চেয়ে রয় অপলক। এক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে মিরতাজ কুঞ্জ। বড় ধবধবে সাদা কামরায় ধবধবে সাদা বিছানায় শুয়ে আছে সে। শশী তার একটা হাত মুঠোয় ভয়ে শিউরে বসে আছে। একটু পরপর উঠে কামরার বাইরে উকি দিচ্ছে। প্রাইভেট হসপিটাল হওয়ার দরুন হসপিটাল ফাঁকাই বলা চলে। কোনো প্রকার ভিড়ভাট্টা নেই। দু একজন নার্স, ডাক্তার আর কিছু লোকজন দেখা যায়। শশী একা কামরায় কুঞ্জের জ্ঞান ফেরার অপেক্ষায়। নার্স তো বলো জ্ঞান ফিরবে একটু পরে। আধা ঘন্টা হয়ে এলো, এখনও ফিরছে না কেন? সে মুখ নামিয়ে হাতের পৃষ্ঠে চুমু দেয়। আদুরে ভঙ্গুর স্বরে ডাকল, পুচু ওঠো সোনা, চোখ খুলো। বলেই ডুকরে কেঁদে উঠল। সে কান্না যেন থামতে চায় না। বাচ্চাটার হাতটা ছেড়ে দু হাতে মুখটা ঢেকে হু হু করে কেঁদে ওঠে। কি থেকে কি হয়ে গেল? সবই তো সুন্দরভাবে চলছিল। হাসি ঠাট্টা মিষ্টি দুষ্টু খুনসুটি। হঠাৎ কোন পরীক্ষায় ফেললেন উপরওয়ালা? এই বিপদ সংকুল মুহূর্ত থেকে কখন বেরোবে তারা? সময় যেন সেইখানটায় থমকে আছে, অথচ এখন শ্বাস ফেলা দেয়। এ কেমন দম বন্ধকর মুহূর্ত! এরকম মুহূর্তের সম্মুখীন তো কখনো শশী হয়নি। শশী কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু সেই দুর্ধর্ষ শ্বাসরুদ্ধকর ঘটনা যেন আবারও চোখের পাতায় ভেসে বেড়ায়। মাগরিবের আজান হলে এক মসজিদ সংলগ্ন রাস্তায় গাড়ি থামিয়ে মোর্তাজালি ও ড্রাইভার নামাজের জন্য যায়। রাস্তায় গাড়ি চলছে আপন গতিতে। যানবাহনের চাপ খুব একটা নেই। পিকআপ ভ্যান, সিএনজি, লরি সব কিছুই দূরপাল্লার বাস দেখা যায়। মোটর সাইকেলটা একটু বেশি চোখে পড়ে। গাড়িতে ঘুমন্ত কুঞ্জ, শশী আর কণিকা বেগম। শশী চায়ের ফ্লাক্স, টিফিন ক্যারিয়ারে নুডলস, পাস্তা আর কেক বিস্কিট বের করে। হালকা পাতলা কিছু খেয়ে পেট নামক তত্ত্বটাকে শান্ত করা যাক। কণিকা বেগম
কুঞ্জকে ডাক দেয় ধিমি আওয়াজে। কুঞ্জ মুচড়ে মুচড়ে ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে কিছু সময় অবলোকন করে পরপর মুচকি এসে ঘুম জড়ানো ভাঙা ভাঙা স্বরে বলে, মামার বাড়ি এসেছি আমরা, এত জলদি? না, আরও ঘন্টাখানেক লাগবে। ওঠো কুঞ্জ, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, অনেক ঘুমিয়েছ। ওঠো।